ভালোবাসা বিষয় নয়। পুরো পৃথিবীর প্রাণীকুল আজ বিপন্ন। এই সবুজ পৃথিবীকে বাঁচাতে হলে লড়াই করতে হবে আমাদের সবাইকে। কিছুদিনের মধ্যেই পৃথিবীর সকল দেশের মানুষ মিলিত হচ্ছে নতুন পৃথিবী করার প্রত্যয় নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আগামী 28 নভেম্বর 2011 থেকে দক্ষিণ আফ্রিকার ডারবানে শুরু হতে যাচ্ছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন। জাতিসংঘের সবকটি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত 17তম এই সম্মেলন কনফারেন্স অফ পার্টিস বা COP17 নামে পরিচিত। সম্মেলনটি চলবে আগামী 9 ডিসেম্বর পর্যন্ত। বন্ধুরা, রেডিও মানে নতুন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আরজে তৌহিদ, এবং পৃথিবীর কান্না বিশেষ এই আয়োজন শুধুমাত্র জলবায়ু সম্মেলনকে সামনে রেখে হচ্ছে। এবং আজ আমরা জলবায়ু সম্মেলনে বাংলাদেশের আশা কি, দাবি দাওয়া কি এবং বাংলাদেশ কিভাবে তার দাবি দাওয়াগুলো আদায় করে নেবে এগুলো সম্পর্কে কথা বলবো। এবং এজন্য আজ আমি রেডিও মা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জনাব গোলাম রব্বানী, জলবায়ু গবেষক, BCS জাতিসংঘ জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যকে। রব্বানী ভাই, আপনাকে রেডিও মা স্টুডিওতে অনেক অনেক স্বাগতম। ধন্যবাদ। আর আমাদের সাথে আরো রয়েছে প্রজ্ঞা পারমিতা মজুমদার, ইন্টারন্যাশনাল ক্লাইমেট চ্যাম্পিয়ন, ব্রিটিশ কাউন্সিল এবং ইয়ং অ্যাক্টিভিস্ট, যিনি তরুণ প্রজন্মকে সাথে নিয়ে জলবায়ু পরিবর্তনে বিভিন্ন কাজ করছেন। প্রজ্ঞা, রেডিও মা স্টুডিওতে তোমাকেও স্বাগতম। ধন্যবাদ। রব্বানী ভাই, আমরা তো সবাই জানি যে কিছুদিনের মধ্যে জলবায়ু সম্মেলন শুরু হতে যাচ্ছে। তো প্রথমে আমি আপনার কাছে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা শুনতে যাচ্ছি যে জলবায়ু সম্মেলনটা কি, মানে কবে থেকে এটি শুরু হয়েছিল, কোন সাল থেকে, এবং এই সম্মেলনটি আয়োজনের কারণ কি বা কারা আয়োজন করে? ধন্যবাদ তৌহিদ। এটা আসলে 1960 সাল থেকে যখন জলবায়ু পরিবর্তনের এবং একটা পরিবেশগত বিপর্যয়ের কথা আলোচনা চলছিল, ঠিক তখন থেকেই কতগুলো অর্গানাইজেশন, যেটা আমরা বলি যে ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন এবং ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এই দুটো অর্গানাইজেশন 1988 সালে একটা প্রোগ্রাম তৈরি করে এবং একটা প্রতিষ্ঠান তৈরি করে, যার নাম দেওয়া হয় ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এবং এদের মেইন কারণটা হয়ে দাঁড়ায় যে জলবায়ু পরিবর্তন বিষয়ে যত রকমের অবজারভেশন এবং বিভিন্ন অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স রয়েছে সারা পৃথিবীতে, সেগুলোকে একটা অ্যাসেস করে বা একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট আকারে নিয়ে আসা। তো সেখান থেকে ওইটার বেসিস শুরু হয় এবং এরপরে আর্লি 90s, যেমন 1992 সালে আর্থ সামিট থেকে শুরু হয় আসলে এই ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের মূল যাত্রা। সেখান থেকে সেটি হয়েছিল রিও ডি জেনেরোতে, এক্স্যাক্টলি। তো সেখানে 1992 সাল থেকে ওখানে যে যাত্রাটা শুরু হয়, সেখানে এই ছোট্ট একটা ইন্টারন্যাশনাল কমিটি করে দেওয়া হয়েছিল, যেটাকে INC নাম বলা হয়, ইনিশিয়াল নেগোসিয়েশন কমিটি। ওই ছোট্ট কমিটিটা একটা ড্রাফট কনভেনশন তৈরি করে, যেটা 1994 সালে এনফোর্সড হয় সারা পৃথিবীতে। এবং এরপরে শুরু হয় কনফারেন্স 1, কনফারেন্স 2, কনফারেন্স 3। তো এর প্রতি বছরই এই কনফারেন্সটা অর্গানাইজ করা হয়, যেখানে জলবায়ু পরিবর্তন বিষয়ে সমস্ত পৃথিবীর যারা কান্ট্রিগুলো আছে, এখন যেমন 190টা কান্ট্রির উপরে 192 থেকে 195টা কান্ট্রি আছে। তো এই কান্ট্রিগুলো এখন এই প্রতি বছরে এই কনফারেন্সটা অ্যাটেন্ড করে থাকে এবং এদের কান্ট্রি পজিশন, এদের গ্রুপ পজিশন, এদের রিজিয়নাল পজিশন, এইসব বিষয়ে আলোচনা করে থাকে। রব্বানী ভাই, আমরা আরো ডিটেল আপনার কাছ থেকে জানবো। তার আগে আমাদের বন্ধুদেরকে জানাতে চাচ্ছি যে আপনারা কিন্তু আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আপনারা আমাদেরকে সরাসরি ফোন করুন 98936666। আবারও বলছি 98936666, 98936666। এই নম্বরটিতে ফোন করে আপনি আপনার যে কোনো উপদেশ, মতবাদ দিতে পারেন জলবায়ু সম্মেলনে বাংলাদেশের দাবি দেওয়া কি হতে পারে। কারণ এগুলো থেকে আমরা আমাদের যারা প্রতিনিধি দলে রয়েছে, রব্বানী ভাইয়ের মাধ্যমে আমরা আমাদের মন্ত্রী, আমাদের সচিব এবং অন্যান্য প্রতিনিধি দলের সদস্য, তাদের কাছেও কিন্তু আমরা এই মেসেজটি পৌঁছে দিতে চাই যে আমাদের বাংলাদেশের মানুষ আমাদের চাওয়া পাওয়া বা দাবি দেওয়াটা কি। এছাড়া আপনি কিন্তু আমাদেরকে SMS করতে পারেন। SMS করতে হলে টাইপ করতে হবে RA, দ্যাট ইজ রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ, একটি গ্যাপ দিয়ে আপনার নাম, আপনার লোকেশন, এবং পাঠিয়ে দিতে হবে 2323 এই নম্বরটিতে। আবার বলছি 2323 এই নম্বরটিতে। তো আমার সাথে রয়েছে প্রজ্ঞার কাছে আমি জানতে চাইবো যে জলবায়ু পরিবর্তন সম্মেলনটা আমরা নিজেরাও, আমরা তরুণ সমাজ, আমরা কিন্তু সবসময় এটি ফলো করি বা কি হচ্ছে অনুসরণ করি। তো তরুণ সমাজের পক্ষ থেকে তোমার কি মনে হয় যে আমাদের দেশের আশা কি হতে পারে বা দাবি দেওয়া কি হতে পারে এবারের সম্মেলনে? এবারের সম্মেলনে আমরা যেটা মেইনলি দাবি করতে চাচ্ছি আমাদের পক্ষ থেকে, যে গ্রিন ফান্ড, আমাদের যেসব ডেভেলপিং কান্ট্রিজগুলো আছে,
হ্যাঁ। আন্ডার ডেভেলপড কান্ট্রিজ, স্পেশালি যেমন বাংলাদেশের মতো কান্ট্রিজগুলো যেগুলো সবচেয়ে বেশি ভালনারেবল, তাদেরকে অ্যাটলিস্ট 50% অফ ফান্ড দেওয়া উচিত, কারণ আমরা সবচেয়ে বেশি এফেক্টেড। হুম এবং তার সাথে কিছু টেকনোলজিস যেমন অ্যাডাপ্টেশন এবং মিটিগেশনের জন্য এবং ওয়াটার ম্যানেজমেন্টের জন্য কিছু টুলস এবং টেকনোলজিস আমাদেরকে দেওয়া উচিত। হুম এবং আমাদের যে সবসময়কার আমরা যে মুভমেন্টটা করছি 1.5 এর বেশি তাপমাত্রা যাতে না হয়, সেটাও খুব স্ট্রংলি ওখানে বলে আসা উচিত। আচ্ছা, মানে পৃথিবীর তাপমাত্রা যাতে 1.5 হ্যাঁ। ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে দেওয়া না হয়। হ্যাঁ। আচ্ছা, তো এগুলো নিয়ে আমরা কথা বলবো। আমি জানতে চাচ্ছি যে সম্মেলনে এই যে আলোচনার প্রক্রিয়াটা কিরকম, যে কোন কোন দেশে একসাথে আলোচনা হয় বা বাংলাদেশ কোন দেশের সাথে থাকে? এখানে কতগুলো গ্রুপ আছে আসলে, সবচেয়ে বড় গ্রুপ যেটা সেটাকে বলা হয় হচ্ছে G77 চায়না, যেখানে মোর দ্যান 130 কান্ট্রিজ রয়েছে। এছাড়া অন্য কতগুলো গ্রুপ আছে যেখানে আমরা যদি ফর্মাল গ্রুপ বলি সেটা হচ্ছে NX1 কান্ট্রি, NX2 কান্ট্রি, আবার ডেভেলপিং কান্ট্রি। এগুলো ছাড়া যেমন অ্যাওসিস নামে একটা গ্রুপ আছে, অথবা সিডস নামে যেটাকে বলা হয় স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেটস। তারপরে এনভায়রনমেন্টাল ইন্টিগ্রিটি গ্রুপ আছে, যেখানে মেক্সিকো, সাউথ কোরিয়া, সুইজারল্যান্ড এই ছোট্ট গ্রুপটার মেম্বার। এরপরে আছে হলো LDC গ্রুপ, যেটা 48 কান্ট্রিজ, আসলে 49 কান্ট্রিজ কিন্তু 48 কান্ট্রিজ এগুলোর সাথে এনলিস্টেড। সো এই 48টা কান্ট্রির মধ্যে বাংলাদেশ হচ্ছে একটা, যেটাকে লিস্ট ডেভেলপ কান্ট্রি বলা হয়। তো বাংলাদেশের এখানে এই লিস্ট ডেভেলপ কান্ট্রিতে একটা বিশাল ভূমিকা রয়েছে, এবং এটা হিস্ট্রিক্যালি আমরা ঐতিহাসিকভাবেই দেখেছি যে একদম একেবারে প্রথম থেকেই বাংলাদেশের একটা অগ্রদূতের মতো ভ্যানগার্ড হিসেবে কাজ করে। তো এখানে এই ছোট ছোট গ্রুপের পজিশনগুলো আমাদের যখন আমরা একসাথে একটা পজিশন দাঁড় করাই যে কোনো বিষয়ে, যেমন আমার কলিগ প্রজ্ঞা বলতেছিল যে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটার প্রথমে LDC এবং এই যে সিডস গ্রুপটা আছে, এই দুটো গ্রুপ কিন্তু আমরা একসাথে বলেছিলাম, যেখানে ওদের সিডসের হলো 43 মেম্বার আর LDCর হচ্ছে 48 মেম্বার। আমরা সবাই একসাথে বলেছি যে পৃথিবীর এভারেজ তাপমাত্রা কোনোভাবেই 1.5 অথবা 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে দিতে যাওয়া যাবে না, যেটা ডেভেলপ কান্ট্রিগুলো এটা কিন্তু তারা এগ্রি করছে না। তো এখানে আমরা যদি একটা কান্ট্রির একটা পজিশন দেই, সেটা হয়ে যায় কি একটা দুর্বল একটা পজিশন হয়, কিন্তু যখন আমরা গ্রুপ আকারে যাই তখন সেটা কিন্তু বড় একটা স্ট্রং পজিশন হয়ে যায়।